এই রেসিপিটার সাথে আমরা সবাই পরিচিত হলেও এই নতুন বছরে কিন্তু আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে রান্না করে শেয়ার করতে চলেছি। তাহলে চলো, ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভালোই আছি। তাই তোমাদের সাথে কিন্তু এই নতুন বছরে একটু অন্যরকম ভাবে চিংড়ির মালাইকারি রেসিপি দেখাতে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই তো ভালো লাগবে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রেখো। চিংড়িগুলোকে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে চিংড়ি কাটার ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর এখানে মশলা বলতে গোটা গরম মশলা নিয়েছি, সাথে নিয়েছি 1 চামচ মতন চালমগজ, আর 11খানা নিয়েছি কাজু বাদাম। সাথে আছে 1 চামচ সাদা সর্ষে, আর সাইডে যে দেখছো ছোট চামচের 1 চামচ মতন কিন্তু নিয়েছি মৌরি। তবে এই ছোট চামচটা বলতে চা চামচের 1 চামচ কিন্তু মৌরি নিয়েছি, আর বড় চামচের 1 চামচ নিয়েছি সাদা সর্ষে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। যেহেতু তো বাঙালি আর আলু খেতে খুবই ভালো লাগে, চিংড়ির মালাইকারিতে আলু তো অনেকেই দেয় না, তবে আমি কিন্তু এই রেসিপিতে আলুর ব্যবহার করব। আর সাথে যে সাদা বাটির যে পেস্টটা দেখছো ওটা শুধু কিন্তু পেঁয়াজের পেস্টই করে নিয়েছি। এখানে দেখো চা চামচের মতন দিয়ে দিলাম লবণ, আর সাথে দিয়ে দিলাম কিন্তু রঙের জন্য হলুদের গুঁড়ো। এই মশলাটা দিয়ে চিংড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছিল সেই সময় কিন্তু মাখিয়ে রাখা চিংড়িগুলোকে একে একে এখানটায় দিয়ে দিলাম। তবে চিংড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কিন্তু লো করে দিয়েই ভাজবে। এটা আমি বরাবরই সব ভিডিওতেই বলে থাকি। আর চিংড়ি বেশিক্ষণ ধরে একেবারেই ভাজা উচিত নয়। চিংড়ি ভাজা তো কমপ্লিট। একই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা কিন্তু আলুগুলো। তবে এই মাপেরই আলু তোমরা কাটবে। যদি তোমরা আলু খেতে পছন্দ করো তবেই কিন্তু আলু দেবে, না হলে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো আলুটা যাতে ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই জন্য আমি এখানটায় কিন্তু একটু লবণ ব্যবহার করলাম, যাতে আলুর গায়ে সমস্ত লবণগুলো লেগে যেতে পারে। আর আলুটা তো সিদ্ধ করতে হবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেম করে দিয়ে। তারপরে আবারও মিনিট 3 পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর একটু দেখে নিলাম আলুটা হালকাভাবে সিদ্ধ হয়ে এসেছে কিনা। যখন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, আলুটা তুলে নিতে পারলে তুলে নেবে, না হলে কিন্তু আমার মতন আলু ভাজার সাথে সাথে এই যে গোটা গরম মশলা পেঁয়াজের পেস্ট সমস্ত কিছু কিন্তু এখানটায় দিয়ে একেবারেই রান্নাটা করে নেব। আলাদা করে আলু তোলার আর কোনো প্রয়োজন মনে করলাম না। যেহেতু আলুটা ভাজা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই জন্য কিন্তু সমস্ত মশলা দিয়ে দিলাম আলুর সাথে। আর চিংড়ির মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য কিন্তু চা চামচের 2 চামচ মতন এখানটায় আমি চিনি ব্যবহার করলাম। আর চিনিটা দিয়ে ভাজার জন্য দেখো কতটা সুন্দর রং হয়েছে। আলু তো লাল লাল হয়ে এসছে, মশলাটাও কিন্তু দারুণ রং হয়েছে। তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানটায় ব্যবহার করে দিলাম। তবে চিংড়ির মালাইকারিতে আমি বলবো আদার থেকে রসুনের পরিমাণটা একটু কম ব্যবহার করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে। এখানে মশলা বলতে তেমন কিছুই না, গুঁড়ো মশলা ব্যবহার করলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু এখানে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এই রেসিপিটা একটু সাদা সাদা হয়, তাই জন্য কিন্তু আমি এখানটায় কোনোভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম না। আর এই যে পেস্টটা দেখছো চালমগজ কাজু আর সাথে ছিল সর্ষে আর মৌরি, এই সমস্ত কিছু পেস্ট কিন্তু একসাথে করে নিয়েছি। যেহেতু তলাটা হালকা লেগে লেগে আসছিল, তাই জন্য কিন্তু মশলার বাটিতে সামান্য একটু জল ব্যবহার করে নিয়ে সেই জলটা কিন্তু এখানটায় দিয়ে দিলাম। এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতে পারছো আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। শেষে দেখো আমি কিন্তু এখানটায় দিয়ে দিলাম নারকেলের দুধ। অল্প সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একেবারেই তোমরা জলের ব্যবহার একদমই করবে না।
যদি মনে করো নারকেলের দুধের পরিমাণটা কম আছে, তাহলে কিন্তু এখানটায় গরুর দুধও ব্যবহার করতে পারো বা গুঁড়া দুধটাও কিন্তু ব্যবহার করতেও পারো। তবে কোনোভাবেই কিন্তু শুধু জল ডাইরেক্ট দেবে না, তাহলে কিন্তু চিংড়ির মালাইকারি খেতে একেবারেই ভালো লাগবে না। ঠিক এরকম যখন ফুটে আসবে, সেই সময় কিন্তু ভেজে রাখা চিংড়িগুলো এখানটায় দিয়ে দিতে হবে। তবে ভেজে রাখা চিংড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে চিংড়ি কিন্তু খুবই শক্ত হয়ে যেতে পারে। তাই নামমাত্র সামান্য একটু ফুটিয়ে নিলেই হবে। আর তেমন কিছুই না, শেষে কিন্তু নামাবার আগে একটু গরম মশলা আর ঘি দিলেই কিন্তু একেবারেই রেডি চিংড়ির মালাইকারি। তবে এই চিংড়ির মালাইকারিটা খেতে একেবারেই একই লাগে, শুধু আমি এখানটায় আলুর ব্যবহারটাই করেছি। তোমরা মনে করলে কিন্তু এখানটায় আলুর ব্যবহারটা একেবারেই স্কিপ করতে পারো। কি বন্ধুরা, চিংড়ির মালাইকারিটা নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। তাহলে সামনেই তো 26শে জানুয়ারি, বাড়ির তো অনেকেরই ছুটি আছে, অফিস কাছারি। ওই দিনকে আমার মনে হয় এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে নাও, সাথে করে নাও পোলাও বা ফ্রাইড রাইস। যদি সেটাও না করতে পারো, একদমই কিন্তু ধপধপে সাদা রাইসের সাথে এটাও খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে নতুন কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে সেটাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে তুলে ধরার অনেকটাই চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।